আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুন্না আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে আমি মনে করছি। আশা করি আপনাদের কাছে এরকমটাই মনে হবে। আপনি হয়তো সকালে উঠেই যখন আপনার নির্দিষ্ট কাজে অথবা নির্দিষ্ট কোনো গন্তব্যে বের হবেন, তখনই দেখবেন যে বর্ষাকালে আপনার বাসার সামনে একটু হলেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই জলাবদ্ধতার পিছনে শুধু যে বৃষ্টি দায়ী এরকমটা নয়। তো আজকে এই জলাবদ্ধতার পিছনে যে আমরা সাধারণ মানুষ যে কতটা দায়ী, এরকম একটি উদাহরণ নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব। বিষয়টি হলো যে আমরা প্রত্যেক নির্বাচন সহ যে কোনো সামাজিক অনুষ্ঠান এবং যে কোনো বড় ধরনের কোনো অনুষ্ঠান হলেই আমরা নানা ধরনের ব্যানার ফেস্টুনে সারা বাংলাদেশকে জর্জরিত করে ফেলি। গ্রাম থেকে শহর, শহর থেকে বন্দর, সবখানে আমরা দেখি যে ব্যানার আর ফেস্টুনে জর্জরিত হয়ে থাকে যে কোনো নির্বাচনের আগ মুহূর্তেই। আসলে এই ব্যানার ফেস্টুন কিভাবে এরকম জলাবদ্ধতা তৈরি করতে পারে তার একটু উদাহরণই আজকে আমি আপনাদেরকে দিব। যে মাদারীপুরের শামসুন্নাহার স্কুলের যেই পাশে যে রোড, শামসুন্নাহার স্কুল বাদামতলা যে রোডটা আছে, এই রোডের খাল খননের কার্যক্রম চলছে। যে খাল খননের কার্যক্রমের সময় দেখা গেল যে যখন খালের থেকে ময়লার স্তূপগুলো উঠানো হচ্ছে, তখন দেখা গেছে নানা ধরনের ব্যানার এবং ফেস্টুনের যে লেমিনেটিং যে কাগজগুলো রয়েছে, লেমিনেটিং যে পিভিসি যে কাগজগুলো রয়েছে, পিভিসি যে পোস্টারগুলো রয়েছে, এগুলো উঠে আসছে। তো এই যে কাগজগুলো রয়েছে, এগুলো জলাবদ্ধতা এবং ড্রেনেজ যে সিস্টেম ব্যবস্থা আছে সেটাকে অবরুদ্ধ করে রাখে। এটা শুধু জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। আপনি দেখবেন যে চট্টগ্রাম শহরে কোনো না কোনো দিন যদি একটু সামান্য বৃষ্টিপাত হয়, শহরে হাঁটু পরিমাণ পানি চলে আসে। তো এই যে জলাবদ্ধতা তৈরি হয়, এরকম ব্যানার ফেস্টুন এটা অন্যতম একটি দায়ী। হ্যাঁ, আমি শুধু জলাবদ্ধতার ক্ষেত্রে জাস্ট ব্যানার ফেস্টুনকে দায়ী করছি না। আমি এই সারা পৃথিবী যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবী যখন সুন্দর চিন্তা ভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তারা যখন দরিদ্র রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্র হচ্ছে, উন্নয়নশীল থেকে উন্নত কান্ট্রিতে পরিণত হচ্ছে, সেখানে আমরা বাংলাদেশ এবং বাংলাদেশি জাতি দিন দিন মনে হচ্ছে যে পিছিয়ে যাচ্ছি। বর্তমানে এর যুগ চলছে। এর যুগে দেখা যাচ্ছে যে এশিয়ার, আমি ইউরোপের কান্ট্রি এবং আমেরিকার কান্ট্রিগুলো বাদই দিলাম, এশিয়ার যদি কিছু কান্ট্রি দেখি, তারা এআই কে ব্যবহার করে তাদের যে চিন্তাধারা, তাদের যে রাজনৈতিক প্রচারণা, তাদের যে সামাজিক প্রচারণা, এগুলো করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে পুরোপুরি ভিন্ন। আমি যদি একটু আমাদের পার্শ্ববর্তী দেশের দিকেই তাকাই, সেটাও ধরেন এশিয়ার শ্রীলঙ্কার দিকে যদি একটু তাকাই, তারা একেবারে আইন করেই বন্ধ করে দিয়েছে যে তাদের নির্বাচনী প্রচারণায় কোনো রকম কোনো পোস্টার, ব্যানার এগুলো ব্যবহার করা যাবে না। শুধুমাত্র নির্বাচনী যে প্রার্থী থাকবে তার গাড়িতে জাস্ট পোস্টার বা ফেস্টুন ব্যবহার করতে পারবে। এটা একটা আসলেই একটা মিরাক্কেল যে তারা জিডিপিতে আমাদের থেকে কিছুদিন আগেও পিছিয়ে ছিল। তাদের দেশেও আমাদের মতো অভ্যুত্থান হয়েছে, কিন্তু তাদের যে পরিবর্তন সেটা আমাদের থেকে ফার ফার বেটার। যদি আরেকটু ভিন্নতর কান্ট্রির দিকে যাই, যে সিঙ্গাপুর, আমরা একসাথেই রাষ্ট্র গঠিত হয়েছিলাম, আমরা একই সময় স্বাধীনতা অর্জন করছি। সেই সিঙ্গাপুরের দিকে যদি তাকাই, তাহলে সিঙ্গাপুরে রাস্তায় থুতু ফেলালেও 30,000 টাকা জরিমানা দিতে হয়, নিউজে যতটুকু দেখলাম। তো আপনি যদি এরকম ভাবে আমরা যদি একটু তুলনা করতে যাই, সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে। কিন্তু পিছিয়ে থাকাটা যদি আমরা তুলনা করি, তাহলে আমরা দেখা যাবে যে এশিয়ার অন্যান্য কান্ট্রি থেকে অনেকটাই পিছিয়ে আছে। এখানে জাপান রয়েছে, তাদের সাথে আমাদের তুলনায় যায় না। কিন্তু যদি আমরা ভালো করার চেষ্টা করি, তাহলেও কি আমরা পারবো না? এরকমটা না, আমরা চেষ্টা করলে এটা সম্ভব। আসলে এই ব্যানার ফেস্টুনের যে প্রচার প্রচারণা নির্বাচন আসলেই চলে, এগুলা ব্যতিরেকেও তো প্রচার প্রচারণা সম্ভব। এখন ফেসবুক প্রত্যেকটা মানুষের হাতেই চলতেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, ইউটিউব বলেন, প্রত্যেকে এগুলা সচরাচর সবসময় চালাচ্ছে। আমরা আমাদের প্রচার প্রচারণাগুলো যদি অনলাইনে আরেকটু বাড়িয়ে দেই, তাহলে দেখা যায় যে এই অতিরিক্ত ব্যানার ফেস্টুন এগুলো প্রয়োজন হয় না। আর এছাড়াও যদি আমরা চাই যে আমাদের যে প্রচার প্রচারণা এগুলো যদি আমরা যদি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই, সেক্ষেত্রেও এটা খুব দ্রুততার সহিত আমাদের বাদ দিয়ে দেওয়া উচিত। এর থেকে সর্বোপরি আমি যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলার জন্য উপস্থিত হয়েছি, সেটা হলো যে আমি পরিবেশ রক্ষার্থে, পরিবেশ বান্ধব যে কার্যক্রমগুলো, এরকম একটি কার্যক্রমের অংশ হিসাবে ব্যানার ফেস্টুনকে খুব দ্রুতই
অপসারণ করা উচিত এবং এগুলাকে যারা উৎসাহিত করে এবং যারা এটা প্রচারণার জন্য উদ্গ্রীব হয়ে থাকে তাদেরকে এটাতে বাধা সৃষ্টি করা উচিত এবং তাদেরকে এটাতে নিরুৎসাহিত করতে হবে অবশ্যই। এর পাশাপাশি 2020 সালেই হাইকোর্ট নির্দেশনা দিয়েছিল যে ব্যানার ফেস্টুন ব্যবহার করা যাবে না বাংলাদেশের নির্বাচনী প্রচারণায়, কিন্তু সেই নির্বাচনী প্রচারণায় ব্যানার ফেস্টানোর যেই হাইকোর্টের নির্দেশনা সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই বাংলাদেশের রাজনৈতিক যেই সংগঠনগুলো আছে তারা প্রত্যেকটা রাজনীতি আসলেই, প্রত্যেকটা নির্বাচন আসলেই, যে কোনো প্রোগ্রাম আসলেই তারা ব্যানার ফেস্টুনে জয়লাভ করে ফেলে গ্রাম থেকে শহরে। এছাড়াও নির্বাচন কমিশনও গত নির্বাচনের আগে পুরো নির্দেশই দিয়ে দিয়েছিল যে কোনো রকম ব্যানার ফেস্টুন ব্যবহার করা যাবে না। তো আমরা দেখেছিলাম যে নির্বাচনের আগে কাপড়ের যেই প্রচারণা, কাপড়ের মাধ্যমে যে প্রচারণা সেটা হয়েছিল, কিন্তু সামনে আসছে স্থানীয় সরকার নির্বাচন, সেখানে আমরা দেখছি আমার শহর মাদারীপুরেই ব্যানার ফেস্টুনে জর্জরিত। আশা করি এই বিষয়টা পরিবেশের কথা চিন্তা করে আপনারা যারা জনগণের জন্যই তো অবশ্যই যে কোনো একটা নির্বাচন করেন, সেটা আপনি মেয়র নির্বাচন করেন, এমপি নির্বাচন করেন, কমিশনার নির্বাচন করেন, যাই করেন জনগণের স্বার্থেই করেন। তো জনগণ যখন জলাবদ্ধতা বলেন, পরিবেশটা দূষিত হচ্ছে, এরকম কার্যক্রমে যখন জনগণের ক্ষতি হচ্ছে, এটা ভেবেও আপনাদের এই ব্যানার ফেস্টুনের যে প্রচারণা এটা খুব সীমিত করা উচিত। যদি বন্ধ করতে না পারেন, আশা করি যে খুব দ্রুত এটা সীমিত করবেন, পরিবেশের কথা ভেবে, আপনার পাশের সেই একটি শিশুর কথা ভেবে, যে শিশু সকালে স্কুলে যাবে কিন্তু জলাবদ্ধতার কারণে সেই স্কুলে যেতে পারছে না। এর পাশাপাশি যখন দেখেন এই ব্যানার ফেস্টুন, যখন দেখেন যে গত নির্বাচনের ব্যানার ফেস্টুন এখন রাস্তায় একটাও নেই, এই ব্যানার ফেস্টুন গুলো কোথাও না কোথাও তো অবশ্যই গিয়েছে, কেউ পুড়িয়ে ফেলে পরিবেশের বায়ুকে দূষিত করছে, কেউ পানিতে ফেলে দিচ্ছে, যেটার কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, ড্রেনেজ ব্যবস্থা আটকে যাচ্ছে। তো আশা করি আজকের যে ভিডিওর যে মূল উদ্দেশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি, এবং আমরা যদি খুব অচিরেই উন্নত রাষ্ট্রের সাথে সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমাদের কিছু কিছু বিষয় খুব দ্রুততার সহিত পরিবর্তন নিয়ে আসতে হবে। তাহলে সুন্দর একটি বাংলাদেশ আমরা আগামীর প্রজন্মকে উপহার দিয়ে যেতে পারবো এবং আমরাও কিছুটা সময় খুব শান্তিতে এই বাংলাদেশে বসবাস করতে পারবো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে কথা হবে অন্য আরেকটি বিষয় নিয়ে।